সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানার রিসোর্টে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সকালে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সিআইসির 15 সদস্যের একটি দল রিসোর্টে অভিযান শুরু করে। বেনজিরের দেয়া সম্পদের হিসেবের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে এনবিআর এর গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করছেন। রিসোর্টে 612 একরের পার্কটি পরিদর্শন করছেন গোয়েন্দা দল। রিসোর্টটি এখন জেলা প্রশাসনের অধীনে রয়েছে। রিসোর্টটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও এখনো নেই তেমন কোনো উপস্থিতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, অভিযানটি এখন কোন পর্যায়ে রয়েছে? তদন্ত দল তাদের কারো সাথে কোনো কথা বলতে পেরেছেন কিনা, কি জানিয়েছেন তারা? তদন্ত দল এরই মধ্যে পরিদর্শন শেষ করেছেন। পরিদর্শন শেষে তারা তাদের যে অফিসিয়াল কার্যক্রম, তারা কাগজপত্র যাচাই বাছাই এবং এই রিসোর্টটিতে বেনজির আহমেদের কত কোটি টাকা বিনিয়োগ আছে এবং তিনি কত কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এবং তার যে অবৈধ সম্পদ, সেগুলির আসলে হিসেব নিকেশ এবং তারা যে প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো তৈরি করছেন। আমার পেছনে যে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাকে কেন্দ্র করে কিন্তু কিছুটা কৌতূহল কিন্তু এখানকার স্থানীয় মানুষের মধ্যে রয়েছে। আমি সেটি একটু আপনাদেরকে, দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে। এখানে সামনে যে সুন্দর এবং মনোরম একটি ঝর্ণা আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটার সামনে কিন্তু একটা সুইমিং পুলও আছে। এটি কিন্তু যখন শুরু হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল আসলে এই ঝর্ণার পেছনের যে জায়গাটি আছে, এখানে দোতলা এবং 3 তলা বিশিষ্ট ঘর আছে এবং এটা নিয়ে কৌতূহলটা হচ্ছে এটিকে বার বানানোর একটি প্রস্তুতি কিন্তু বেনজির আহমেদের ছিল। এটাতে বার থাকবে, সামনে ঝর্ণা থাকবে, এরকম একটি প্রস্তুতি কিন্তু প্রথম দিকে ছিল। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার লোকজন যখন জেলা প্রশাসন জানতে পারে এবং জুনে যখন এটি জেলা প্রশাসনের অধীনে চলে যায়, তখন থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বা এরকম একটি বিষয় কিন্তু রয়েছে। এখানে স্থানীয় মানুষজন বলছেন যে এখানে তারা শুরু থেকে কিন্তু এখানে মদের বারের একটি তারা লক্ষণ কিন্তু এখানে দেখেছিলেন এবং এখানে তৎপরতা বেশ চোখে পড়ার মতো ছিল। এখানে যেই পরবর্তীতে এটাকে বলা হচ্ছে যে চেঞ্জ রুম, এখানে একটি দরজাও আছে। এই দরজাটি লক করা, আমরা হয়তো ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদেরকে এখানে ভেতরে যেতে দেওয়া হয়নি। কিন্তু এটা আসলে 3 তলা বিশিষ্ট একটি ঝর্ণা, কিন্তু পেছনে মূলত হচ্ছে রুমগুলি আছে এবং এখানেই মূলত মদের বার কে কেন্দ্র করে একটি কৌতূহল কিন্তু ছিল। এখন পর্যন্ত এটি বন্ধ আছে। এটি আমরা হয়তো এনবিআর এর যে গোয়েন্দা সংস্থার লোকজন এসছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করব এই বিষয়টি নিয়ে। তারা হয়তো আরো বিস্তারিত এই বিষয়গুলো আমাদেরকে হয়তো আরো ব্যাখ্যা করবেন। আসলে বাস্তবে যে মানুষের যে কৌতূহল ছিল, সেই কৌতূহল অনুযায়ী আসলে এখানে কি ছিল বা পরবর্তীতে তারা কি পেয়েছে এবং এটি আসলে বন্ধ কিনা বা এটা আদৌ চালু ছিল কিনা, সেই বিষয়টি আসলে গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো আমাদেরকে বিস্তারিত জানাবেন। এবং তারা কিন্তু গোয়েন্দা সংস্থার যে 15 সদস্যের যে এনবিআর এর লোকজন এসছেন এবং তারা এখনো যাচাই বাছাই করছেন। তারা বিস্তারিত প্রতিবেদন তৈরি করে হয়তো আমাদেরকে আরো বিস্তারিত তিনি আমাদেরকে জানাতে পারবেন এবং ব্রিফিং এর মাধ্যমে এখানে কি পেয়েছেন। যেহেতু আপনি জানেন যে এই রিসোর্টটি একটি গ্রামের মাঝখানে অবস্থিত এবং আশপাশে কিন্তু সব ধানি জমি, এখানে চাষাবাদ হয় এবং আশপাশে যে গ্রামের যে বাড়িগুলি আছে তাদের যে একটি অভিযোগ, এটি একদম শুরু থেকেই ছিল এবং এখনও আছে এবং তারা এখনও দাবি করছেন যে তাদের এই যে রিসোর্টের বেশিরভাগ জমি কিন্তু এখানকার স্থানীয় মানুষের জমি এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্য দিয়ে এবং হুমকি দিয়ে তারা এই জমিগুলো দখল করে এই বিশাল আকৃতির 612 একরের। আপনার কাছে একটি বিষয়ে জানতে চাই যে রিসোর্টটি তো এখন জেলা প্রশাসনের অধীনে রয়েছে এবং এটি সবার জন্য উন্মুক্ত রয়েছে, কিন্তু এর পরেও সেখানে দর্শনার্থী উপস্থিতি কম। এর কারণ হিসেবে রিসোর্ট কর্তৃপক্ষ কি বলছে বা স্থানীয়রা কি বলছেন? এখানে একজন দায়িত্বপ্রাপ্ত লোক আছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি তার সঙ্গে সকালে এসেই কিন্তু কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে বিশেষ করে সরকার পতনের পর থেকে যেহেতু এটি জেলা প্রশাসনের অধীনে চলে যায়, তখন থেকে কিন্তু এই দর্শনার্থীতে একটা ভাটা পড়ে যায় এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল আসলে এখানে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে। যেহেতু এটি বেনজির আহমেদের কথা বলা হচ্ছে, তার রিসোর্ট, এবং তিনি যেহেতু পলাতক আছেন, দেশের বাইরে চলে গেছেন, তার যেহেতু সম্পত্তির
অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ এসছে। তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটি ভয়ভীতি বা আস্থাহীনতা আছে। আগে যেখানে শুরু থেকে নাকি আমাদেরকে যেমনটা বলছেন 500-1000 মানুষ কিন্তু দৈনিক এখানে দর্শনার্থীরা আসতেন, কিন্তু এখন কিন্তু 100-রও কম দর্শনার্থী আসেন। এখন যেহেতু জেলা প্রশাসনের অধীনে এটি আছে এবং তারা টেন্ডারের মাধ্যমে এটি যাতে পরিচালনা করা হয়, এটি যাতে দর্শনার্থী আবার আসা শুরু হয়, সেই জায়গাতে উদ্বুদ্ধ করতে আসলে জেলা প্রশাসন এখানে টেন্ডার করেছেন। 2টি কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, তারা হয়তো এই রিসোর্টটি আগামীতে হয়তো পরিচালনা করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এইটুকু জানতে পেরেছি। আর এখানে যে ছোট ছোট আপনি যে রুমগুলি দেখতে পাচ্ছেন, এগুলোরও কিন্তু এখানে কিন্তু অনেকগুলি রিসোর্ট আছে। এখানকার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে 5 থেকে 10,000 এবং 15,000 টাকা পর্যন্ত এই ছোট ছোট এই রিসোর্টগুলো কিন্তু ভাড়া এখানে নির্ধারণ করা হয়েছে। এখানে শুরুর থেকে এখানে নাকি যখন চালু হয়েছিল তখন অনেকটা ফ্রি দর্শনার্থীদেরকে আনা হতো, কিন্তু আস্তে আস্তে যখন এটি জনপ্রিয় হতে শুরু করে তখন 100 টাকা পর্যন্ত এখানকার প্রবেশ ফি ধরা হয়েছিল। পরবর্তীতে সেটি আরও বেড়েছিল এবং জুলাই বিপ্লবের পরে যখন এটি বন্ধ করে দেওয়া হয়, বন্ধ না ঠিক অনেকটা নিয়ন্ত্রণে নেওয়া হয় জেলা প্রশাসনের, তখন থেকে দর্শনার্থী ভাটা পড়ার পর থেকে আবার এটি আবার দর্শনার্থীদেরকে টানতে এখানে যেহেতু বিনিয়োগ আছে, যদিও কত টাকা বিনিয়োগ হয়েছে এবং তার যে অর্থের উৎস সেটি যেহেতু খোঁজ খবর নিচ্ছেন প্রশাসনের লোকজন, তারপরেও এখানে যেহেতু একটি অবকাঠামো তৈরি হয়েছে, এখানকার স্থানীয় মানুষজনের বিনোদনের একটি জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে চিন্তা করে আসলে প্রশাসন এটিকে কন্টিনিউ করার চেষ্টা করছে এবং সেই জন্য এখানে ফিটা অনেকটা কমিয়ে আনা হয়েছে। আমরা যেটুকু জেনেছি এখন 50 থেকে 60 টাকা এই পরিমাণের একটি ফি নির্ধারণ করা হয়েছে, যাতে নামমাত্র মূল্যে মানুষজন এসে প্রবেশ করে এখানে পার্কে এবং শিশুরা যাতে পার্কে ঘোরাফেরা করতে পারে। কিন্তু এখানে যেই রুমগুলি আছে, রিসোর্টগুলি আছে, এগুলি আসলে মূলত এখন একেবারে বন্ধ রয়েছে, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এগুলি আসলে ওভাবে ভাড়া দেওয়া হয়নি। বিশেষ করে স্থানীয় মানুষজন এসে আমাদেরকেও জিজ্ঞেস করছেন যে এই যে ঝর্ণাটির কথা বারবার বলা হচ্ছে, এটাকে ঘিরে আসলে এখানে কি আসলে কি বার ছিল কিনা, মদ বিক্রি হতো কিনা, একটি গ্রামের যে একটি যে ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানুষের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই যে বার তৈরির মাধ্যমে এবং ছোট ছোট রিসোর্ট তৈরির মাধ্যমে সেই জিনিসগুলো সম্প্রীতি নষ্ট হচ্ছে কিনা, আসলে এই জায়গাগুলোতে মানুষের কিন্তু শঙ্কার জায়গাটা কিন্তু স্থানীয় মানুষজনের তৈরি হয়েছে। যেহেতু তারা এমনিতেই নিপীড়িত, নিষ্পেষিত, তাদের জমি, তাদের সম্পত্তি দখল করে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মানুষের একটা ভয়ভীতি কাজ করছে। তো তারা আসলে জমিগুলো আসলে ফেরত চান। এখানকার স্থানীয় যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, যাদের জমি দখল করা হয়েছে, তারা বলছেন যে তাদের জমি যাতে তারা ফেরত পান, এই প্রত্যাশাটা আসলে সরকারের কাছে, প্রশাসনের কাছে তারা করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল খোঁজ খবর। পরবর্তীতে যদি গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে আপডেট দেন, তাহলে আমরা পরবর্তীতে আরো নতুন কোনো তথ্য হয়তো দিতে পারবো আপনাদেরকে। গোপালগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা। রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ছোটখাটো ঝুপড়ি ঘর গুড়িয়ে দেওয়া হলেও বড় স্থাপনা সরাতে সময় দেওয়া হয়েছে 3 দিন। স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে ভাঙা হয়নি প্রভাবশালীদের স্থাপনা। সকালে চালানো অভিযানে উদ্ধার হয় 5 একর জায়গা। রাজধানীর তেজগাঁও রেলগেট লাইনের দুপাশে 10 ফুট জায়গা খালি রাখার নিয়ম থাকলেও লাইন ঘেঁষে নির্মাণ করা হয়েছে টিনশেডের মুরগির খামার। রেললাইনের বাঁকা অংশের পাশেই রয়েছে এ স্থাপনা, যার কারণে ট্রেন আসলে সামনের অংশ ভালোভাবে দেখতে পান না লোকোমাস্টার। তবে উচ্ছেদ অভিযানে খামারটি না ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে টিনশেডের দোকান। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মিলেমিশে নির্মাণ করেছেন এ খামার। উড়ানের পরে এখন আরো একবার ভাঙতে আইছে, কিভাবে গেছে জানি না, এখন আবার বড় বহল লই আইছে ভাঙতো। জানা মতো তো অবৈধ, কিন্তু এখন এটা কি বেলে উঠেছে, অনুমতি ছাড়া কি এরা উঠেছে না অনুমতি নিয়ে আসছে এটা তো জানি না। রেলওয়ে বলছে খামারটি সরাতে 3 দিনের সময় দেওয়া হয়েছে। এরই মধ্যে সরিয়ে না নিলে চালানো হবে উচ্ছেদ অভিযান। একজন পলিটিক্যাল লোকেরও সাপোর্ট তারা নিয়েছে, তারা 3 দিনের সময় নিয়েছে, আপনাদের থেকে আমার থেকেও 3 দিনের জন্য তারা ওই ঘরটা শুধু তারা সময় নিয়েছে। আমি 3 দিন পরে ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর যেটা বললেন যে ওই মুরগির ফার্মটা আমি অচিরেই ওটা উচ্ছেদের ব্যবস্থা করব।
শুধু তেজগাঁও নয়, এভাবে টঙ্গী পর্যন্ত দখল হয়েছে রেলওয়ের কয়েকশো একর জমি। সংস্থাটি বলছে পর্যায়ক্রমে এসব জমি উদ্ধারে অভিযান চালাবে তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক জনগণ তা চায় না, তাই তাদের ভোটের বাইরে রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পাশাপাশি বিগত 3টি সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ব্যর্থ 3টি নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশনের গঠনের সুপারিশও করা হয়েছে। নির্বাচন ভবনে আজ একথা জানান সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শুধু জুলাই আগস্টের আন্দোলনকেই ঘিরে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০-এর বেশি মানুষকে, আহত কয়েক হাজার। তারও আগে বিগত ১৬ বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সকল অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্ন এখন সব মহলে। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আরএফই টকে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি জানান, গুম, খুন সহ গুরুতর মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিল তারা যেন নির্বাচন করতে না পারে সেই সুপারিশ করা হয়েছে। প্রায় ২,০০০ ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। গত 3 নির্বাচন ইসি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনারদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র, এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে। এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। প্রার্থীরা তাদের প্রচারে কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাষ্ট্রীয় গণমাধ্যমে সব প্রার্থীকে সমান সুযোগ দেয়া হবে, এমন সুপারিশও করেছে সংস্কার কমিশন। পরিচালিত হয় রাজনৈতিক সংস্কৃতি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, মানবাধিকার লঙ্ঘনকারীদের ভোটের বাইরে রাখতে বিস্তারিত কি আছে সুপারিশে? বদিউল আলম মজুমদার কি বলেছেন, আমাদের বিস্তারিত জানাবেন। দেখেন, আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি গণমাধ্যম কর্মীদের সামনে প্রায় 1 ঘন্টা মুখোমুখি হয়েছিলেন এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছিল, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে নিয়ে। তারা সুপারিশ করেছে এবং তিনি কি মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে, এবং যে সুপারিশের আলোকেই মূলত এই প্রশ্নগুলো ছিল। এবং এই যে আজকে তিনি মুখোমুখি হয়েছিলেন, তার এখানে 2টি দিক খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে, বা তিনি জোর দিয়েছেন। এক হচ্ছে যারা গুম, খুন বা জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত বা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন নির্বাচনে এসে আবার যেন ক্ষমতায় ফিরতে না পারে, ক্ষমতায় না আসে। সেই মানুষগুলো যারা নিহত হয়েছে তাদের খাতিরেও যেন আর যারা হত্যা করেছে বা মানবতা বিরোধী হত্যা করেছে তারা যেন ক্ষমতায় আবার না আসে, অধিকাংশ মানুষ এমনটাই চাই। এইটি আসলে বদিউল আলম মজুমদার বলতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে এতগুলো রক্ত ঝরেছে এই জুলাই আগস্টে, এবং একই সঙ্গে বিগত যে 15-16 বছরে যে গুম, খুন হয়েছে, এবং এই যে অপরাধগুলোর সঙ্গে যারা জড়িত তারা যেন নির্বাচনে আসতে না পারে বা ক্ষমতায় না আসতে পারে, তিনি জোর দিয়ে বলেছেন। অন্যদিকে আরেকটি বিষয় ছিল যে তাহলে স্বাভাবিকভাবেই তো আসলে সেই বিগত যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তার উপরেই এই দায়গুলো বর্তায়। তো তিনি মনে করেন কিনা যে সেই দলটিকে নিষিদ্ধ করা বা নির্বাচন কমিশনের যে রাজনৈতিক দলগুলো, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে, সেখান থেকে আওয়ামী লীগকে সেই নিবন্ধন বাতিল করা, সেই ক্ষেত্রে তিনি মনে করেন করে এগুলো করা উচিত কিনা। তিনি সেই প্রশ্নে যেটি বলেছেন যে এইটি আসলে নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশনই দেখবে যে আসলে তাদের নিবন্ধন বাতিল করা উচিত কি উচিত কিনা। তবে তিনি
ব্যক্তিগতভাবে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না যে সেই দলটিকে নিষিদ্ধ করা বা তার নিবন্ধন বাতিল করে দেওয়া। এবং একই সঙ্গে যে এই প্রশ্নটি ছিল যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে সেই ক্ষেত্রে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে কি না, তিনি এই প্রশ্নটিও এড়িয়ে গেছেন। তিনি যে বলেছেন যে আসলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে তিনি খুব স্পষ্টভাবে যেটি বলতে চেয়েছেন যে আসলে জুলাই আগস্ট কিংবা বিগত সময়ে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, যারা গুম খুনের সঙ্গে যুক্ত, তারা যেন আবার পুনরায় ক্ষমতায় না আসতে পারে তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন। এবং সেটি অধিকাংশ মানুষ চায় বা দেশের অধিকাংশ মানুষ চায়, তিনি খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। আরেকটি দিক গুরুত্বপূর্ণ বা তিনি বলতে চেয়েছেন যে বিগত যে 3টি সংসদ নির্বাচন 2014, 2018 এবং 2024 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলো বিতর্কিত নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোট দিতে পারেনি ঠিক মতো। সুতরাং এই নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন, বিশেষ করে নির্বাচন কমিশনাররা, তাদেরকে তিনি তাদের শাস্তির বিষয়ে বা তারা কি অপরাধ করেছে, কোন জায়গায় অপরাধ করেছে সেই ক্ষেত্রে একটি কমিশন গঠন করা দরকার বলে তিনি মনে করেছেন এবং সেই সুপারিশও কিন্তু করেছে। অর্থাৎ এই সংস্কার কমিশন সুপারিশ করেছে এবং এই কমিশন আসলে খতিয়ে দেখবে যে কোন জায়গায় তারা অপরাধ করেছে, যে সাংবিধানিক যে দায়িত্ব, তাদের যে শপথ, তারা কোন জায়গায় ভেঙেছে, এগুলো আসলে কমিশনের আসলে খতিয়ে দেখা দরকার এবং তদন্ত করে তাদের বিচারে মুখোমুখি করা দরকার বলেও তিনি জানিয়েছেন। বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে কার্যকর, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেন, অতি বিপ্লবের মানসিকতায় নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। সোভিয়েত ইউনিয়ন, চীনসহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি ছাত্রদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে দাবি করে তিনি বলেন, দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে আর কোনো চিন্তাভাবনা নেই। তিনি বলেন, নির্বাচিত সরকারের পক্ষেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও পাও নাই। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ঘটনাবহুল দিন পার করেছে যুক্তরাষ্ট্র। এদিন প্রায় 100 নির্বাহী আদেশে সই করেন নতুন প্রেসিডেন্ট। এর মধ্যে ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার অন্যতম। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্ষমতায় আসার প্রথম দিনে অন্তত 100 নির্বাহী আদেশে সই করেন তিনি। স্থগিত করেছেন বাইডেন প্রশাসনের 78টি নির্বাহী সিদ্ধান্তের কার্যক্রম। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর নীতি গ্রহণের আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার পরপরই এ বিষয়ে নেন পদক্ষেপ। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। এক্ষেত্রে অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে সেসব শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটল হিল দাঙ্গায় গ্রেপ্তার প্রায় 1,500 আসামিকে ক্ষমা করেছেন ট্রাম্প। সোমবারই তাদের কারামুক্তির প্রক্রিয়া শুরু হয়। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনে ফল পাল্টে দেওয়ার অভিযোগে এই হামলা চালানো হয়। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রুখতে গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। এর মাধ্যমে 1 দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বের সর্ববৃহৎ কার্বন নিঃসরণকারী দেশটিকে
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হলো। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করার নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ সময় সংস্থাটিতে এতদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অন্যায্য পরিমাণে অর্থ প্রদান করেছে বলে মন্তব্য করেন তিনি। দায়িত্ব নিয়ে বিভিন্ন নির্বাহী আদেশ জারি করা মার্কিন প্রেসিডেন্টদের জন্য সাধারণ একটি বিষয়। এমন আদেশের আইনি ভার আছে, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত চাইলে এসব আদেশ বাতিল করতে পারে। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 99 সিনেটরের সবাই রুবিওর পক্ষে ভোট দিয়েছেন। মার্কো রুবিও কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। এছাড়া চীন বিরোধী হিসেবেও পরিচিতি রয়েছে তার। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ইউক্রেন এবং পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পথ খোলা আছে বলে অভিনন্দন বার্তায় জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া যুক্তরাজ্য, চীন ও জার্মানি সহ বিভিন্ন দেশের নেতারা নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই রিপাবলিকান এই নেতাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই তাকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন এবং পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পথ খোলা রয়েছে বলেও জানান তিনি। আমরা কখনোই সংলাপ প্রত্যাখ্যান করিনি। মার্কিন প্রশাসনের সাথে সহযোগিতার মনোভাব বজায় রাখতে আমরা সবসময় প্রস্তুত। কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন মার্কিন প্রশাসনের সাথে সংলাপের জন্য খোলা, বিশেষ করে ইউক্রেনীয় সংঘাতের বিষয়টি। এছাড়া শপথের আগেই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় নতুন যুগে একসাথে চলার উপায় খুঁজে বের করতে ট্রাম্প প্রশাসনের সাথে বেইজিং কাজ করতে ইচ্ছুক বলেও জানানো হয়। এক ভিডিও বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় ওয়াশিংটনের সাথে লন্ডনের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রকে পরম মিত্র উল্লেখ করে ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েলিদের জন্য ভালো দিন অপেক্ষা করছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট হিসেবে আপনার প্রথম মেয়াদে আমরা অনেক সুবিধা পেয়েছি। আপনি ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি বিশ্বাস করি যে আবার একসাথে কাজ করে আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটকে নতুন উচ্চতায় উন্নীত করব। এছাড়া জার্মানির চ্যান্সেলর, ইউক্রেনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনা নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ দেখা দিয়েছে। শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ্বব্যাপী বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনীতির উপর প্রভাব পড়তে পারে, তাই উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। এই সংখ্যায় আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে কমতে শুরু করেছে শেয়ারের দাম, বেড়েছে ডলারের মান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের পর থেকেই আলোচনার কেন্দ্রে তার বাণিজ্য ও শুল্ক পরিকল্পনা। বিশ্ববাজারে দেখা গেছে উদ্বেগ। শপথের পর প্রথম ভাষণে ট্রাম্প শুল্ক বৃদ্ধিতে বিলম্বের কথা বলায় বিনিয়োগকারীরা কিছুটা আশাবাদী ছিল। তবে এরপরই 1 ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ট্রাম্পের ঘোষণার পর ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর দাম 1% কমেছে। কানাডিয়ান ডলারও পৌঁছেছে 5 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে। এছাড়া পাউন্ড ও ইউরোর বিপরীতে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। আন্তর্জাতিক শেয়ার বাজারে লাভ ক্ষতির গতিও উল্টে দিয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের ইঙ্গিত। মঙ্গলবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সূচকগুলোর মধ্যে জাপানের নিক্কে সূচকের তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে 0.35% কমেছে সাংহাই কম্পোজিট সূচক। দক্ষিণ কোরিয়ার সূচকও কমেছে 0.2%। তবে অস্ট্রেলিয়ার ASX 200 সূচকের উত্থান হয়েছে প্রায় 0.6%।
যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প। ফলে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $80.18, যা সপ্তাহের সর্বনিম্ন অবস্থান। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড 64 সেন্ট কমে বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $77.24। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে বোঝাপড়া শুরু করতে হলেও সামাল দিতে পারবে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার মতে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক সরকার কেন্দ্রিক নয়, তাই চাওয়া পাওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসবে না। তবে বিশ্লেষকের শঙ্কা, সংখ্যালঘু প্রসঙ্গ ছাড়াও নির্বাচন নিয়ে চাপ আসতে পারে ট্রাম্পের পক্ষ থেকে। 4 বছর মার্কিন প্রশাসনের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন উঠছে, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে পরিবর্তন আসবে কি? কারণ মানবাধিকার, শ্রম আইন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আগের আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু হয়, যার ঘোষণা আসে 2021 সালে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন প্রশাসন। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পও সেই চাপ অব্যাহত রাখতে পারে। তবে পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, দুই দেশের বোঝাপড়ায় ঘাটতি তৈরি হবে না। সংখ্যাগরিষ্ঠের ব্যাপারে তার বিশেষ অ্যাটেনশন থাকবে। এটা বরাবরই ছিল, এটা গত সরকার যখন ছিল তখনও, এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন গতবার তখনও কিন্তু ছিল। সেই অ্যাটেনশনটা বাড়বে, কোনো সন্দেহ নেই। এবং একই সাথে আমি মনে করি বাংলাদেশে কত তাড়াতাড়ি নির্বাচন হয় সে ব্যাপারেও তার একটা বড় অ্যাটেনশন থাকবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। ব্যবসায়ী ট্রাম্পের চোখ থাকবে ভারতের বাজারের ওপর, তবে চীন নিয়ে ইতিবাচক নন তিনি। বিশ্লেষকের মতে সেই সুযোগটা নিতে পারে বাংলাদেশ। যদি চীনের উপর স্যাংশন হয় তাহলে চীন অনেক ধরনের পরিকল্পনা করবে, অনেক ধরনের ইনভেস্টমেন্ট বা তার যে ইন্ডাস্ট্রিয়াল কাঠামোটা আছে সেটা অন্য জায়গায় নিয়ে সরাতে চেষ্টা করবে, স্যাংশনটাকে বাইপাস করতে। সেখানে কিন্তু বাংলাদেশেরও একটা বড় লাভ হওয়ার আছে। এই জিনিসটা যদি বড় আকারে হোমওয়ার্ক না করা হয় তখন দেখা যাবে যে ভিয়েতনাম বা অন্য দেশগুলো হয়তো সেই অ্যাডভান্টেজটা নিয়ে নেবে। বিশ্লেষকের মতে ট্রাম্পের শাসন আমলে কূটনীতি খুব জটিল হবে, তাই ঢাকাকে যোগাযোগ বাড়াতে হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। মার্চের মধ্যে 26 জেলায় ডিসি পদে রদবদল হচ্ছে, বঞ্চিতদের সুযোগ দেওয়া হবে বলছে মন্ত্রণালয়। চট্টগ্রামে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের সংকট বাড়ছে, কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাত 1টায় সফর সঙ্গীতে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ গোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংট্রান সিনাওয়াত্রার সাথে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে তার। এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথেও বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। ছাব্বিশ জেলায় জেলা প্রশাসক পদে রদবদল হচ্ছে। মার্চের মধ্যে নতুন ফিটলিস্ট তৈরিতে ইউএনও ও এডিসি পদের কাজের অভিজ্ঞতা শর্ত শিথিল হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বঞ্চিতরা যাতে নিয়োগ পেতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়। এরপর 64টি জেলায় ডিসি পদে আনা হয় পরিবর্তন, কিন্তু সেখানে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকে জায়গা পায় বলে অভিযোগ উঠে। এ অবস্থায় নতুন করে ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরি হচ্ছে। বর্তমানে জেলা প্রশাসক পদে 24 ব্যাচের 26 জন, 25 ব্যাচের 26 জন আর 27 ব্যাচের 12 জন কর্মরত আছেন।
24 ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির ফিটলিস্ট হচ্ছে। ফলে এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেয়ার পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এসব জেলায় ডিসি পদে নিয়োগের জন্য 25, 27 এবং 28 ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট করা হচ্ছে। প্রশাসনের ভূমিকাটা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত হবে মাঠ পর্যায়ে যাতে কর্মকর্তারা সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারে সেই ধরনের একটা কর্ম পরিবেশ সৃষ্টি করা। এটা আমাদের এই প্রশাসন থেকে শুরু করে জনগণ পর্যন্ত প্রত্যেকের কিন্তু একটি দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলে ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যে কোনো পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, যোগ্য সৎ কর্মকর্তাদের বাছাই করে ডিসি নিয়োগ দিতে হবে। আমার মনে হয় এবং বর্তমান প্রশাসন ব্যবস্থায় তাদের গতিশীলতা আনার জন্য এদেরকে পুরোপুরিভাবে তাদের অতীতের 5 বছর, 10 বছর বা তার আগের বছরগুলোর তাদের মূল্যায়ন করা দরকার। ইউএনও এবং ডিসি পদেও রদবদল করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন 38 জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। সকালে নির্বাচন কমিশনের একটি দল এই কার্যক্রম চালায়। আহতদের যাদের আঙুল ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনায় তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী 1.5 সপ্তাহের মধ্যে জাতীয় পরিচয়পত্র পাবেন তারা। তথ্য সংগ্রহকারীরা জানান, নতুন পরিচয়পত্র ছাড়াও যাদের স্মার্ট কার্ড নেই বা হারিয়েছে অথবা সংশোধন প্রয়োজন, সেই সেবাও দেয়া হচ্ছে। সোমবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। জুলাই অভ্যুত্থানে আহতরা যাতে বাদ না পড়েন সে লক্ষ্যেই বিশেষ উদ্যোগ কমিশনার। হয়েছে তাদের এনআইডি করার জন্য, নতুন এনআইডি করা। আমরা এখানে যে সার্ভিসগুলো দিচ্ছি তার যাদের নতুন এনআইডি নাই বা এনআইডি কার্ডের সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে সার্ভিসগুলো আমরা এখান থেকে দিচ্ছি এবং 1.5 সপ্তাহের মধ্যে তাদের সবাইকে আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব। আমাদের চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছে না। বোতলজাত সয়াবিন তেলের সংকটে এখন যুক্ত হয়েছে খোলা সয়াবিনও। ব্যবসায়ীদের দাবি, দাম বাড়াতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই সংকট। আসন্ন রমজানে সয়াবিনের বাজার সহনীয় রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ। প্রায় 1.5 মাস ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। বেশিরভাগ বিপণনকারীরা বোতলজাত সয়াবিনের অর্ডার নিচ্ছেন সংশ্লিষ্ট কোম্পানির অপ্রচলিত পণ্য নেয়ার শর্তে, বলছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এর মধ্যে কয়েকদিন থেকে খোলা সয়াবিন তেলেরও সংকট প্রকট হয়েছে। খাতুনগঞ্জের 50% সয়াবিনের বাজার এস আলমের দখলে। এছাড়া অন্যান্য বড় ব্যবসায়ীরাও কমিয়ে দিয়েছে উৎপাদন, ফলে বাজারে তৈরি হয়েছে সংকট। ব্যবসায়ীরা জানান, কিছুদিন ধরে মিল থেকে পণ্য পেতেও সময় লাগছে। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দেখছি আমাদেরকে। দোকানে না রেখে রাখে, ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টির দাম বাড়ায়। এই সংকট যাতে রমজানে না পড়ে সেজন্য এখনই সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। আগে বড় আকারের প্রায় 40 থেকে 50% ভোজ্য তেল সরবরাহ করতেন, তারা কিন্তু আগের মতো সেই সরবরাহটি ঠিকভাবে দিতে পারছেন না। সেক্ষেত্রে বিকল্প বাজার হিসেবে আমাদের অবশ্যই এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাজারে তেলের এই সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী লিটারে 4 থেকে 5 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বিশাল আকারের প্রতিকৃতি এঁকেছেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের ছাত্র উন্নয়ন মণ্ডল। 17 ফুট চওড়া ও 20 ফুট লম্বা এই প্রতিকৃতি বাংলাদেশে মেসির উপর আঁকা সবচেয়ে বড় ছবি বলে দাবি নয়নের। গিনেস বুক অব রেকর্ডে নাম ওঠার আশাও চিত্রশিল্পীর। রং আর তুলির আঁচড়ে খণ্ড খণ্ড কাগজে এঁকেছেন প্রিয় ফুটবলার লিওনেল মেসির প্রতিকৃতি। 17 ফুট চওড়া ও 20 ফুট লম্বা এই চিত্রকর্মটিতে নয়নমণ্ডল ব্যবহার করেছেন A4 সাইজের 504টি কাগজ।
পরে কাগজগুলোর সংযোগে ফুটে উঠেছে মেসির প্রতিকৃতি। মেসির প্রতি ভালোবাসা ও বড় কিছু করার স্বপ্ন থেকে এই ছবিটি এঁকেছেন ব্রজলাল কলেজের ছাত্র নয়ন মণ্ডল। 20 ফিট বাই 17 ফিট, এটা আমার করার মূল পরিকল্পনা। এটা আমি একজন আর্টিস্ট, সেই হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় একটা কিছু করার ইচ্ছা ছিল, সেই থেকে এই আর্টটা করা, আর এটাই সবথেকে বড় আর্ট। নয়নের দাবি এটি বাংলাদেশে হাতে আঁকা সবচেয়ে বড় প্রতিকৃতি। এই ছবিটি গিনেস বুক অব রেকর্ডে উঠবে বলে আশা তার। পরবর্তী পরিকল্পনা আছে আমার গিনেস বুকে নাম লেখার সবথেকে বড় আর্ট করে, এটা বাংলাদেশের আঁকা, এরপরে ওয়ার্ল্ড রেকর্ড করার ইচ্ছা আছে। আর এইটা ইচ্ছা আছে যে ওই আমি যার ভক্ত সবথেকে বড় লিওনেল মেসি, ওনার কাছে যেন পৌঁছে যায় আপনাদের মাধ্যমে। নয়নের আঁকা এই চিত্রকর্মে উচ্ছ্বসিত তার সহপাঠীরাও। যে আমাদের অর্থনীতি বিভাগের আমার সিনিয়র একজন ভাই, তিনি এত সুন্দর করে বাংলাদেশের কাগজে আঁকা সবথেকে বৃহৎ যে মেসির আঁকা যে ছবিটি এঁকেছেন, এর জন্য আমরা আসলে আনন্দিত। সে যে এরকম একটা চিত্রকর্ম, আমরা প্রতিকৃতি বলতে পারি, এটা করছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তার পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নয়নের স্বপ্ন পূরণে সহযোগিতার আশ্বাস কলেজ শিক্ষকের। এই যে এক্সপ্লোরটাকে করলাম, আমরা পরবর্তীতে কলেজ প্রশাসনের সাথে কথা বলে এবং বিভাগ থেকে যতটা সম্ভব তাকে সামনের দিকে যাতে সে এগিয়ে যায়, সব ধরনের সাহায্য সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা আমাদের থাকবে। মেসির এই প্রতিকৃতি করতে নয়ন মণ্ডল সময় নিয়েছেন প্রায় 1.5 মাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।